পরীক্ষার খাতাটা সামনে, মাথাটা পুরো ফাঁকা লাগছে, তাই না? মনে হচ্ছে এত কিছু পড়লাম কিন্তু কিছুই মনে নেই। পাশের বন্ধুটা লিখে খাতা শেষ করে ফেলছে আর তুমি শুধু ভাবছো আমার কি হবে। বাবা মায়ের মুখটা একবার চোখের সামনে ভেসে উঠছে আর সাথে সাথেই ভেতরটা ভয়ে কেঁপে উঠছে। মনে হচ্ছে আমি একটা ব্যর্থতা, আমাকে দিয়ে কিছুই হবে না। আমি বলি সমস্যাটা তোমার মেধার না, সমস্যাটা তোমার পদ্ধতির। যদি আমি বলি আজকে আমি তোমাকে এমন একটা রাস্তা দেখাবো যা শুধু তোমার নোট তৈরি করা নয়, তোমার জীবনটাকে বদলে দিতে পারে। আমরা বেশিরভাগই একটা ভুল করি। আমরা ভাবি নোট তৈরি করা মানে তো বই বা লেকচার শিট থেকে সব কিছু খাতায় কপি করে ফেলা। ঘন্টার পর ঘন্টা ধরে আমরা এটাই করি, কিন্তু এটা নোট তৈরি করা না, এটা হলো নিজের হাতে ফটোকপি করা। এতে আমাদের ব্রেন কোনো কাজই করে না, সে শুধু একজন দর্শকের মতো বসে থাকে। আর ফলাফল পরীক্ষার হলে গিয়ে সব উধাও, কারণ তোমার ব্রেন তথ্যটা শুধু দেখেছে কিন্তু বোঝেনি। আচ্ছা, কেমন হতো যদি তোমার ব্রেন একটা সুপার কম্পিউটারের মতো কাজ করত? তথ্য শুধু জমা রাখতো না, বরং সেটাকে প্রসেস করে নিজের ভাষায় তোমাকে বুঝিয়ে দিত। হ্যাঁ, এটাই সম্ভব। আর এই পদ্ধতির নামই হলো সায়েন্টিফিক নোট মেকিং। বিজ্ঞানের ভাষায় আমরা দুইভাবে শিখি, প্যাসিভ আর অ্যাক্টিভ। বইয়ের দিকে তাকিয়ে থাকা বা শুধু লেকচার শোনা হলো প্যাসিভ লার্নিং। এখানে তোমার ব্রেন ঘুমিয়ে থাকে। আর যখন তুমি প্রশ্ন করো, উত্তর খোঁজো, নিজের ভাষায় কিছু লিখতে চেষ্টা করো, সেটা হলো অ্যাক্টিভ লার্নিং। তোমার ব্রেন তখন জেগে ওঠে। আর সায়েন্টিফিক নোট মেকিংয়ের প্রথম শর্তই হলো তোমার ব্রেনকে জাগিয়ে তোলা। কিন্তু শুধু থিওরি দিয়ে তো হবে না, তাই না? চলো তোমাকে একজনের সত্যি ঘটনা শোনাই। এমন একজনের গল্প যে তোমার মতোই হতাশায় ডুবে গিয়েছিল। ছেলেটার নাম রাফি। স্কুলে সে মোটামুটি ভালো ছাত্র ছিল, কিন্তু কলেজে ওঠার পর থেকেই সব কিছু কেমন জানি এলোমেলো হয়ে গেল। চারদিকে এত চাপ। বাবা মা বলতেন অমুকের ছেলে মেডিকেলে চান্স পেয়েছে, অমুকের মেয়ে বুয়েটে পড়ছে, আর তুই কি করবি? রাফির মনে হতো সে একটা বিশাল সমুদ্রে একা ভেসে আছে, কোনো কুল কিনারা নেই। সে সারাদিন বই নিয়ে বসে থাকতো, পাতার পর পাতা মুখস্থ করার চেষ্টা করত, কিন্তু দিন শেষে ফলাফল আসতো শূন্য। ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষায় সে 2টা সাবজেক্টে ফেল করে বসলো। সে দিনটা ছিল ওর জীবনের সবচেয়ে অন্ধকার দিন। ঘরের দরজা বন্ধ করে সে শুধু কাঁদছিল। ওর মনে হচ্ছিল ওর জীবনটা শেষ, ওর স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে। ও মনে করছিল ওর বাবা মায়ের জন্য ও একটা লজ্জা ছাড়া কিছুই না। কিন্তু জানো, সবচেয়ে অন্ধকার রাতের পরে কিন্তু সকাল হয়। কান্নাকাটি করে হতাশ হয়ে রাফি একটা জিনিস বুঝতে পারলো, শুধু গাধার মতো খাটুনি করে লাভ নেই, স্মার্টলি কাজ করতে হবে। সে ইন্টারনেটে ঘাঁটতে শুরু করলো, সফল মানুষদের বায়োগ্রাফি পড়তে শুরু করলো। আর তখনই সে একটা জিনিস আবিষ্কার করলো, সফল মানুষরা কঠোর পরিশ্রম করে, কিন্তু তার চেয়েও বেশি তারা সঠিক পদ্ধতিতে পরিশ্রম করে। রাফি বুঝতে পারলো তার সমস্যাটা পড়ার পরিমাণে ছিল না, ছিল পড়ার পদ্ধতিতে। সে বই থেকে নোট করতো না, সে বই কপি করত। আর ঠিক তখনই সে নোট তৈরির একটা সায়েন্টিফিক পদ্ধতি খুঁজে পেল, যা তার জীবনকে 180 ডিগ্রিতে ঘুরিয়ে দেয়। কি ছিল সেই পদ্ধতি? চলো এবার সেটাই জেনে নেই। এখন মনোযোগ দাও, এটাই সেই ম্যাজিক। যে কোনো চ্যাপ্টার বা টপিক পড়ার আগে তুমি নোট খাতায় সেই টপিক রিলেটেড কয়েকটা প্রশ্ন লিখবে। যেমন ধরো তুমি নিউটনের প্রথম সূত্র পড়বে, তাহলে খাতায় আগে লেখো নিউটনের প্রথম সূত্রটা কি, এই সূত্রকে জড়তার সূত্র কেন বলা হয়, দৈনন্দিন জীবনে এর উদাহরণ কি কি। এই কাজটা করার সাথে সাথেই তোমার ব্রেন একটা ডিটেকটিভের মতো হয়ে যাবে। সে এখন আর শুধু পড়বে না, সেই প্রশ্নগুলোর উত্তর খুঁজবে। তোমার পড়াটা তখন আর বোরিং থাকবে না, একটা মিশন হয়ে যাবে। আর এটা তোমার ব্রেনকে ঘুম থেকে জাগিয়ে তোলার প্রথম ধাপ। ভাবো তো, তুমি একটা মুভি দেখতে বসেছো যার গল্প তুমি আগে থেকেই জানো। তোমার কি মুভিটা ভালো লাগবে? লাগবে না। কিন্তু যদি তোমাকে বলা হয় এই মুভির শেষে একটা টুইস্ট আছে, সেটা খুঁজে বের করো, তখন তুমি অনেক মনোযোগ দিয়ে দেখবে। পড়াশোনাও ঠিক এমনই। প্রশ্নগুলো তোমার ব্রেনের জন্য সেই টুইস্ট খুঁজে বের করার মিশনের মতো। এই সহজ কাজটা তোমার পড়ার মনোযোগকে 10 গুণ বাড়িয়ে দিতে পারে। কিন্তু প্রশ্ন তো করলে, এরপর কি? তথ্যগুলো খাতায় তুলবে কিভাবে? এখানে আসছে দ্বিতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। এবার তোমার খাতার পাতাটাকে ছবির মতো দেখানোর 3টি ভাগে ভাগ করে নাও। ডান দিকের বড় অংশ মেইন নোট। যখন তুমি ক্লাস করবে বা বই পড়বে তখন এই অংশে নোট নেবে, কিন্তু খবরদার পুরো বাক্য লিখবে না, শুধু কিওয়ার্ডস, শর্ট ফর্ম, ছোট ছোট ফ্রেজ, ডায়াগ্রাম বা চিহ্ন ব্যবহার করবে। যেমন নিউটনের প্রথম সূত্র লিখতে পারো, বাহ্যিক বল প্রয়োগ না হলে
স্থির বস্তু স্থির, গতিশীল বস্তু সমবেগে চলে। ব্যাস, নিজের ভাষায় যতটুক ছোট করে সম্ভব। মনে রাখবে, এই অংশের উদ্দেশ্য তথ্য জমা করা নয়, বরং তথ্যটাকে তোমার ব্রেনের জন্য সহজ করে দেওয়া। তুমি কি জানতে চাও খাতার বাম দিকের খালি জায়গাটাই কিসের জন্য? ওটাই কিন্তু তোমার আসল ট্র্যাম্প কার্ড। বাম দিকের শুরু অংশ। ক্লাস বা পড়া শেষ হওয়ার পর ডান দিকের নোটগুলোর দিকে তাকাও। প্রতিটি পয়েন্টের জন্য বাম দিকে একটি করে কিওয়ার্ড বা প্রশ্ন লেখো। যেমন তুমি ডান দিকে সূত্রের সংজ্ঞাটা লিখেছো, তাহলে বাম দিকে শুধু লেখো সূত্রটা কি, যেমন নিউটনস ফার্স্ট ল। এই কাজটা করার মানে হলো তুমি দ্বিতীয়বার তোমার ব্রেনকে তথ্যটা প্রসেস করতে বাধ্য করছো। এটা তোমার মনে রাখার ক্ষমতাকে রকেটের গতিতে বাড়িয়ে দেবে। এই বাম দিকের অংশটা তোমার পরীক্ষার সবচেয়ে ভালো বন্ধু হয়ে উঠবে। পরীক্ষার আগে পুরো বই পড়ার সময় নেই, তাই না? তখন তুমি শুধু এই বাম দিকের কিওয়ার্ডগুলো দেখবে আর পুরো টপিকটা মনে করার চেষ্টা করবে। এটা একটা ইন্ডেক্স বা সূচিপত্রের মতো কাজ করে। কিন্তু এখনো একটা অংশ বাকি আছে, খাতার নিচের অংশটা। এই অংশটা ঠিকভাবে ব্যবহার করতে পারলে তুমি পরীক্ষার আগের রাতে শান্তিতে ঘুমাতে পারবে। কিভাবে? নিচের অংশ সামারি। প্রতিদিনের পড়া শেষে খাতার নিচে এই খালি অংশে ওই পাতার পুরো টপিকের একটা সারাংশ বা সামারি নিজের ভাষায় 1 বা 2 লাইনে লেখো। যেমন নিউটনের প্রথম সূত্র বস্তুর জড়তার ধারণা দেয়, অর্থাৎ বাইরে থেকে ফোর্স না দিলে বস্তুর অবস্থার পরিবর্তন হয় না। এই সামারিটা লেখার জন্য তোমাকে পুরো বিষয়টাকে আবার ভাবতে হবে। আর বিজ্ঞানীরা বলেন, কোনো কিছু নিজের ভাষায় ব্যাখ্যা করতে পারার মানেই হলো তুমি সেটা পুরোপুরি বুঝে গেছো। তোমার কনফিডেন্স লেভেল কোথায় যাবে একবার ভেবে দেখেছো? নোবেল বিজয়ী ফিজিসিস্ট রিচার্ড ফেইনম্যান বলতেন, ইফ ইউ ক্যান্ট এক্সপ্লেন ইট সিম্পলি, ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড ইট ওয়েল এনাফ। তোমার নোট তো তৈরি, কিন্তু আসল কাজটা শুরু হবে এখন। এই ধাপটাকে বলে অ্যাক্টিভ রিকল। তোমার নোট খাতার ডান দিকের বড় অংশটা একটা বই বা হাত দিয়ে ঢেকে ফেলো। এবার শুধু বাম দিকের কিওয়ার্ডগুলো দেখো আর পুরো বিষয়টা মনে করার চেষ্টা করো। আটকে গেলে একটু দেখে নাও, তারপর আবার চেষ্টা করো। আরও ভালো হয় যদি তুমি নিজেকে পড়াও। ভাবো, তুমি তোমার ক্লাসের সবচেয়ে দুর্বল ছাত্রটাকে পড়া বোঝাচ্ছ। তাকে কিভাবে সহজ ভাষায় বোঝানো যায়। যখন তুমি অন্যকে বোঝানোর চেষ্টা করবে, তখনই তোমার ব্রেন বিষয়টার গভীরে ঢুকবে এবং কোথায় কোথায় ঘাটতি আছে সেটা তুমি নিজেই ধরে ফেলতে পারবে। এই পদ্ধতিটা প্রথম একটু কঠিন লাগতে পারে, মনে হতে পারে ধুর, এত সময় কোথায়। কিন্তু বিশ্বাস করো, 10 ঘন্টা ধরে বইয়ের দিকে তাকিয়ে থাকার চেয়ে 30 মিনিট এই পদ্ধতিতে পড়া অনেক বেশি কার্যকর। এটা তোমার সময় বাঁচাবে, টেনশন কমাবে। রাফিও ঠিক এই কাজটাই করেছিল। সে তার রুমের খালি চেয়ারটাকে স্টুডেন্ট বানিয়ে পড়া বোঝাতো। প্রথম দিকে সে অনেক আটকে যেত, কিন্তু ধীরে ধীরে সে বিষয়গুলোর এত গভীরে গিয়েছিল যে ক্লাসের সবচেয়ে কঠিন টপিকগুলো তার কাছে সহজ মনে হতে শুরু করে। ব্যর্থ রাফি ধীরে ধীরে একজন আত্মবিশ্বাসী রাফিতে পরিণত হয়েছিল। কিন্তু নোট তৈরি করলে কি সব হয়ে যায়? রিভিশন করার সঠিক নিয়মটা কি? আমরা সবাই পড়ি কিন্তু ভুলে যাই, কারণ আমরা রিভিউ করার সঠিক নিয়মটা জানি না। বিজ্ঞানীরা একটা দারুণ জিনিস আবিষ্কার করেছেন, যার নাম স্পেসড রিপিটেশন বা ব্যবধানযুক্ত পুনরাবৃত্তি। নিয়মটা খুব সহজ। প্রথম রিভিউ করো 24 ঘন্টার মধ্যে। শুধু 5 মিনিটের জন্য নোটের সামারি আর কিওয়ার্ডগুলো দেখে নাও। দ্বিতীয় রিভিউ করো 3 দিন পর, তৃতীয় রিভিউ করো 7 দিন পর, আর চতুর্থ রিভিউ করো 1 মাস পর। এভাবে করলে তথ্যটা তোমার শর্ট টার্ম মেমোরি থেকে পার্মানেন্টলি লং টার্ম মেমোরিতে চলে যাবে। পরীক্ষার আগের রাতে তোমাকে আর পাগলের মতো পুরো বই রিভিশন দিতে হবে না, কারণ সব কিছু তোমার ব্রেনে আগে থেকেই সেট হয়ে আছে। ভাবো তো কতটা চাপ কমে যাবে তোমার জীবন থেকে। এই পদ্ধতি তোমার জীবন থেকে সব ভুলে গেছি এই ভয়টাকে চিরদিনের জন্য মুছে দেবে। তুমি শুধু পরীক্ষার জন্য পড়বে না, তুমি পড়বে জানার জন্য, বোঝার জন্য। আর যখন তুমি বুঝে পড়বে, তখন নম্বর এমনিতেই তোমার পেছনে ছুটবে। এই পুরো জার্নিতে একটা জিনিস খেয়াল করেছো? পুরো ফোকাসটা কিন্তু ফলাফলের উপর ছিল না, ছিল পদ্ধতির ওপর। যখন তুমি সঠিক পদ্ধতি অনুসরণ করবে, তখন ফলাফল আসতে বাধ্য। এবার রাফির গল্পটা শেষ করি। যে ছেলেটা ফেল করে ঘরের দরজা বন্ধ করে কেঁদেছিল, সেই ছেলেটা পরের বছর শুধু পাশই করেনি, ডিপার্টমেন্টের টপ ছাত্রছাত্রীদের একজন হয়েছিল। তার বাবা মা যারা তাকে নিয়ে হতাশ ছিলেন, তারা এখন গর্ব করে সবার কাছে তার গল্প বলেন। এই পরিবর্তনটা কোনো জাদু দিয়ে হয়নি, হয়েছে শুধু চিন্তা আর কাজের পদ্ধতি বদলানোর মাধ্যমেই। আজ আমি তোমাকে যে পদ্ধতিগুলো বললাম, এগুলো শুধু নোট তৈরি করার কৌশল না,
এগুলো হলো আত্মবিশ্বাস ফিরে পাওয়ার অস্ত্র। এগুলো হলো হতাশা আর ভয়কে জয় করার হাতিয়ার। তোমার ব্রেন কোনো ডাস্টবিন না যে তুমি শুধু তথ্য ভরে রাখবে। তোমার ব্রেন একটা সুপার কম্পিউটার, তাকে শুধু সঠিক কমান্ড দিতে জানতে হয়। হয়তো তুমি অনেকবার ব্যর্থ হয়েছো, হয়তো তোমাকে নিয়ে সবাই অনেক কথা শোনায়, হয়তো তোমার নিজের ওপর থেকেই বিশ্বাস উঠে গেছে, কিন্তু আজ এই মুহূর্ত থেকে নিজেকে একটা কথা বলো, আমি ব্যর্থ নই, আমি একজন যোদ্ধা, আর আমার লড়াইটা এখন শুরু হলো। যদি আজকের এই কথাগুলো তোমার হৃদয়ের কোথাও একটু নাড়া দিয়ে থাকে, যদি মনে হয় তোমার লড়াইয়ের একজন বন্ধুকে পাশে পেলে, তাহলে আমাদের এই ছোট্ট পরিবারে যোগ দাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কারণ আমি তোমার এই জার্নিতে তোমার সাথে থাকতে চাই। আর কমেন্টে আমাকে তোমার সবচেয়ে বড় স্ট্রাগলের কথাটা লিখে জানাও। তোমার কোন ভয়টা তোমাকে রাতে ঘুমাতে দেয় না? চলো আমরা সবাই মিলে একটা কমিউনিটি তৈরি করি, যেখানে কেউ কাউকে জাজ করবে না, শুধু সাপোর্ট করবে। পরের ভিডিওতে আমি তোমাকে এমন একজন মেয়ের গল্প শোনাবো যে ডিপ্রেশনের কারণে পড়াশোনা প্রায় ছেড়েই দিয়েছিল, কিন্তু তারপর এমনভাবে ঘুরে দাঁড়িয়েছে যা তোমাকে অনুপ্রেরণা দিতে বাধ্য। সেই অবিশ্বাস্য গল্পটা শোনার জন্য তুমি তৈরি তো? দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রেখো আর লড়াইটা চালিয়ে যাও। তুমি পারবে, আমি জানি তুমি অবশ্যই পারবে।